This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক স্পেশাল রিপোর্টিং। আজকে টাফ টক স্পেশাল রিপোর্টিংয়ে আমাদের দৃষ্টি থাকবে পানিহাটির দিকে। আপনারা বলতে পারেন, অনেকে বলেও থাকেন, মিডিয়া নাকি তিলকে তাল করে। প্রশ্ন উঠতে পারে, কেন আজকে আমাদের টাফ টক স্পেশাল রিপোর্টিংয়ের নিশানা পানিহাটি? আসল কারণটা হচ্ছে, পানিহাটিতে মলয় রায়, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যানের নাম সোমনাথ দে। এখন প্রশ্ন হচ্ছে, শাসক দলের কে কোন পুরসভায় চেয়ারম্যান থাকবেন সেটা শাসক দলের ব্যাপার। তাতে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি দরকার? মুশকিলটা হচ্ছে, এই চেয়ারম্যান বদলের পর একে একে তিনটে ফোন, যাকে বলা যেতে পারে হুমকি ফোন, থ্রেট করা হচ্ছে এ রাজ্যের শাসক দলের অন্যতম মুখপাত্র, যিনি দৌর্দণ্ড প্রতাপ জনপ্রতিনিধিও বটে, তার সঙ্গে একজন সিআইসি মেম্বার এবং পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানকে। ভাবতে পাচ্ছেন এই রকম হুমকি? হ্যাঁ, এই হুমকিগুলো হয়তো আমরা অতটা গুরুত্ব না দিলেও পারতাম, কিন্তু বিষয়টা পানিহাটি। অভয়া কাণ্ডের একটা আবহ তো আছেই, তার পাশাপাশি শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসকের জনপ্রতিনিধিদের ওপর যেভাবে গুলি চলছে, তাতে কি উড়িয়ে দেওয়া যায়? আর সেই জন্যেই আমরা পাড়ি জমালাম পানিহাটি পুরসভায়। 2022 সালের 13ই মার্চ পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। সেই ভয়ঙ্কর ছবি অনেকেরই মনে আছে। সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি পানিহাটি। একবার দেখে নেব সিসিটিভির সেই ভয়ঙ্কর ফুটেজ। এই সিসিটিভির ফুটেজের পর কি মনে হয় যে হুমকিগুলো এসছে সেগুলোকে নিতান্তই বালখিল্য বলে উড়িয়ে দেওয়া? সত্যি কি উড়িয়ে দিচ্ছেন তারা? একবার শুনে নেব সেই ভয়ঙ্কর হুমকির কথা। কিছু কথা ছিল আপনার সাথে। কে বলছেন? ওটা পরে হবে। কিছু কথা ছিল, খুব জরুরি। বলুন। দেরি হয়ে গেলে খুব দেরি হয়ে যাবে। বলুন। আচ্ছা, সম্রাট দা, হ্যাঁ দাদা বলেছি। হ্যাঁ কারণ শুনেছি আপনি নাকি ভালো মানুষ, তাই হ্যাঁ আপনার জন্য একটা মেসেজ আছে। হ্যাঁ ফেসবুক আছে, হ্যাঁ ফেসবুকের মধ্যে সার্চে গিয়ে একটু মারুন যে র নিউজ বেঙ্গলি। হ্যাঁ লাস্ট যে পোস্ট, তার ঠিক আগের পোস্টে আপনার জন্য একটা মেসেজ আছে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ কি পোস্ট? আর একটা কথা হচ্ছে, সামনে ইলেকশন আসছে না? হ্যাঁ সামনে ইলেকশন আসছে 26-এ। হ্যাঁ আসছে তো। হ্যাঁ তো এখন কথা হচ্ছে, ভালো মানুষ যদি খারাপদের সাথে মিশে যায়, সে কি আর ভালো? কি হয়েছে বলুন, ভালো না। খোলাখুলি বলুন। নামটা কি ভালো মানুষ? হুম। কি নামটা ভালো মানুষ? হ্যাঁ নামটা কি ভালো মানুষ? নির্মল ঘোষ। বলুন, কি বলছেন আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলুন। খোলাখুলি সরাসরি বলছি। হ্যাঁ বলুন। ওখানে যতজন আছে, যতগুলো কাউন্সিলর, যারা যত নেতা মিনিস্টার আছে, সবার রিপোর্ট আছে। হুম আপনাকে ফোন দিয়েছি, দাদা বলেছি একটাই কারণে, হুম সব রিপোর্ট দেখাচ্ছে আপনি ভালো লোকের জন্য করেছেন, কিন্তু কি করেছেন? একটাই কথা বলবো, সামনে ইলেকশন আসছে, হুম আমরাও আসছি। হুম কোনো পার্টি চেঞ্জ করতে বলবো না, কিছু করতে বলবো না।
ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো কাজটা করবেন শুধু। আর নান্টু বোসকে উল্টে ঝোলাবো আমরা। হুম। ওই যে ফ্লাইওভারটা আছে না, ওই ফ্লাইওভারে হ্যাঁ আপনার ওই ফ্লাইওভারটা আছে না, হ্যাঁ ওই ফ্লাইওভারে নান্টু বোস চিত্তঙ্কর উল্টো করে ঝোলাবো। তো শুধু এইটুকু বলবো যে আপনি দয়া করে হ্যাঁ আমাদের মাঝখানে আসবেন না। শুধু আপনি না, আপনার যত কাউন্সিলর আছে, আপনাকে ফলো করে যারা, ভালো যারা, হ্যাঁ। সবাইকে বলবেন চুপ করে বসে থাকতে। পানিহাটি পুরসভার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দৌর্দণ্ড প্রতাপ শাসক দলের তিনজন কাউন্সিলর, যার মধ্যে একজন ভাইস চেয়ারম্যান রয়েছেন, একজন সিআইসি মেম্বার রয়েছেন, একজন এর রাজ্যে শাসকের মুখপাত্র রয়েছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে টেলিফোনে। এই যে হুমকিটা পেলে, এই হুমকিটা কি একেবারে সাদা বাংলা ভাষার হুমকি? অবশ্যই বাংলা ভাষায়, তবে কোথাও যেন আমার মনে হয়েছে এখানে একটা বাংলাদেশি প্রভাব আছে। কারণ আমরা সাধারণত বাঙালিরা, এপার বাংলার বাঙালিরা যে ফোন করলাম, এই কথাটা ফোন করছি, এই টার্মটা ইউজ করি। কিন্তু আমি রেকর্ডিংটা খুব ভালো করে শুনে দেখেছি, ওখানে ফোন দিলাম কথাটা ব্যবহার করা হয়েছে। এই ফোন দিলামটা সাধারণত বাংলাদেশি মানুষেরা ব্যবহার করে। সেখান থেকে হতে পারে এটা যে কোথাও যেন একটা আমার মনে হচ্ছে যে এই ভাষার প্রয়োগটা সাধারণত বাংলাদেশিরাই করে। মূলত আপনাকে কি বলা হয়েছে? মূলত প্রথমে বলা হলো, আপনাকে দাদা বলে বলছি, আপনি অভয়ের সময় চুপ করেছিলেন, এখনো চুপ করে থাকবেন। অভয়ের প্রসঙ্গ টানা, প্রচ্ছন্ন একটা হুমকি। 26-এ আমরা আসছি, রাজনীতির কথা। আপনাকে দল পরিবর্তন করতে বলবো না, কিন্তু আপনি এই দল করবেন না, এই ধরনের কথা। এবং আমার বিধায়ক মাননীয় নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ সম্পর্কে ব্রিজে ঝুলিয়ে দেব, এই ধরনের কথা, প্রচ্ছন্ন হুমকি যেটা হয়। আরেকটা কথা বারবার যেটা বলা হয়েছে, র নিউজ বলে একটা ফেসবুক পেজ, সেটা আমাকে দেখতে বলা হয়, যেখানে বলা হয় সেকেন্ড কন্টেন্টটা যেটা নাকি আমার উদ্দেশ্যে লেখা, সেখানে সেই কন্টেন্ট পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আমি ফোনটা কেটে সেই র নিউজের পেজে যাই এবং পড়ি, এবং সেখানে দেখা যায় যে আমাকে নিয়েই হয়তো বলা হয়েছে, এবং সেখানে আমার পরিবারকেও একটা হুমকি দেওয়া হয়েছে। পুলিশের তো তদন্ত চলছে, এখনো তো কোনো সদর্থক উত্তর কোথায় পুলিশ প্রশাসন দিতে পারেনি কে বা কারা করেছে। না, অ্যাকচুয়ালি পুলিশের সাথে কথা বলে যতটুকু আমার মনে হয়েছে এক্ষেত্রে একটু বেশি সময় লাগছে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে নর্মাল ভারতীয় কোনো সিম কার্ড ইউজ করা হয়নি, হয়তো কোনো সিম ক্লোন করে অ্যাপের থ্রু দিয়ে এই ফোনটা করা হয়েছে, এবং সে যে 11 ডিজিট নাম্বার, সেই 11 ডিজিট নাম্বারটা সাধারণত হয় বিদেশের কোনো নাম্বার হয়, অথবা সিম ক্লোন করে যেটা করা হয় কোনো অ্যাপের থ্রু দিয়ে করা হয়, সেটা ধরতে পুলিশের একটু সময় লাগে। এমনকি মনে হচ্ছে মলয়বাবু ক্ষমতা হারিয়েছেন, সোমনাথবাবু এসে ক্ষমতায় বসলেন, ঠিক সেই সময় এই ফোন। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বা কোনো রাজনৈতিক প্রসঙ্গ বা কারোর কোনো স্বার্থ জড়িয়ে আছে? দেখুন, মলয় আমাদের তৃণমূল কংগ্রেস দলের নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য প্রত্যেকের কাছে। এরকম পরিবর্তন এর আগেও আমাদের জেলাতে হয়েছে, যে একই সঙ্গে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনকেই সরে যেতে বলা হয়েছে। এই ঘটনা তো দলের, আমরা যারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুলের সিম্বলটা না থাকলে আমরা কেউ ব্যক্তিগতভাবে আলাদা কোনো ক্যারিশমা আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে নেত্রী মনে করেছেন এক্ষেত্রে পরিবর্তন হয়েছে। এতে দলের অন্তর্দ্বন্দ্বের কথা আমি বলবো না, থাকা উচিত না। তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, একজনই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, সেটা বলবো না। তবে প্রসঙ্গ যখন ফোন, রাজনৈতিক কথা যখন বলা হয়েছে বা রাজনৈতিক কথা যখন পেজে লেখা হয়েছে, তবে ফোন তো অবশ্যই রাজনৈতিক। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যে বিরোধীরা প্রায় শূন্য, সেই রাজ্যে অভয়াকে কেন্দ্র করে নতুন যে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে,
সেই কোনো অতি বাম বা অতি বিপ্লবী কোনো সংগঠন থেকেই এই ফোন? হতে পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না আমি। এই ধরনের কথা যারা বলে, এই ঝুলিয়ে দেব, 14-15টাকে মেরে দিলাম কথা বলে বা যারা লেখে, মানে সাধারণত আমরা তাদেরকে অতি বাম বলেই জেনে থাকি এবং অতীতে এর নিদর্শন আমরা পেয়েছি। সেক্ষেত্রে এই সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেব আমি, এরকম কিন্তু নয়, আমি এই সম্ভাবনা আছে। তাহলে আপনি মনে করছেন এই সব ঘটনার সঙ্গে কোনোভাবেই শাসক দলের কেউ জড়িত নয়, বিশেষ করে অভয়ার ঘটনার সঙ্গে? দেখুন, এই সব ঘটনা যারা ঘটায় তারা দুষ্কৃতী, তারা দুর্বৃত্ত, তাদের কোনো দল হতে পারে না, কোনো দলই হতে পারে না। আমি মনে করি রাজনৈতিক লড়াই থাকবে, আছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে খুনের হুমকি দিয়ে খুনের রাজনীতি যারা করে তারা সুস্থ রাজনীতির বিরোধী, তাদেরকে শনাক্ত করা উচিত। আমার শেষ প্রশ্ন আপনাকে, কোথাও পুলিশ প্রশাসন, রাজ্য সরকার আছে, কিন্তু একটা নিরাপত্তাহীনতা তো রয়েছে আপনার মধ্যে এই ঘটনার পর? না, নিরাপত্তাহীনতা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কেউ নিরাপত্তাহীনতায় ভোগে বলে আমার মনে হয় না। কিন্তু এটা আছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে চলেছে, ঘটে। শুধু এই রাজ্যের কথা কেন বলছেন, সারা ভারতবর্ষে ঘটে, এশিয়াতে ঘটে, সারা বিশ্বে ঘটে। আমরা চাই যে সুস্থ পৃথিবী গড়ে উঠুক, পৃথিবীর কোনো জায়গায় যেন এ ধরনের নৃশংস ঘটনা না ঘটে। শুধু একা সম্রাট চক্রবর্তী নন, দীর্ঘদিন অর্থাৎ 1962 সালের আগে ছাত্র রাজনীতি করা এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকা এবং পরবর্তীকালে কংগ্রেস এবং একেবারে শুরু থেকে তৃণমূল কংগ্রেস করা সুভাষ চক্রবর্তী, যিনি পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি, এবং দৌর্দণ্ড প্রতাপ কাউন্সিলর, অন্যতম পুর পরিষদ এবং জনপ্রিয় নেতা তাপস দে ওরফে জনপ্রিয় ভাইদা, তাকেও হুমকি দেওয়া হয়েছে। কি বলছেন তারা? এই মুহূর্তে আমি বসে আছি পানিহাটি পুরসভায়। তাপস দে অর্থাৎ পানিহাটি পুরসভার সিআইসি মেম্বার, তার একেবারে বলা যেতে পারে কামরায়। এখানে বসেই তিনি অফিসের কাজকর্ম করেন। আমি প্রথমেই তাপসবাবু, আপনাকে তো সবাই ভাইদা হিসেবে চেনে এলাকায়, অত্যন্ত জনপ্রিয় নেতা আপনি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। কোথাও কি মনে হচ্ছে যে এই রকম ফোনের হুমকি সাধারণত শাসক দলের, আপনার মতো এরকম একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে কারা হুমকি দেবে? মানে এই বিরোধিতা তো খুব একটা এলাকায় থাকে না, মানে কারা দিচ্ছে হুমকি, কি মনে হয়? মানে একদম ছোটবেলার থেকে রাজনীতি করছি, আজ পর্যন্ত এই অভিজ্ঞতার সম্মুখীন আমি কোনোদিন হইনি। তবে এটা দুষ্কৃতীদের কাজ, কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটা আমি এখনও আমার কাছে স্পষ্ট নয়। তবে প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এবং লিখিত আমরা কমপ্লেনও করেছি। প্রশাসনের উপরে ভরসা আছে, আশা করছি প্রশাসন এটার উৎস অবধি পৌঁছবে। আপনাকে যখন হুমকি দেওয়া হলো কি বললে? আমাকে যেদিন সম্রাট চক্রবর্তীকে হুমকি দেওয়া হলো তার পরের দিন সকালবেলা আমার ফোনে 5 বার ফোন এসেছিল। আমি অনেক রাত করে ঘুমিয়েছি, সকালবেলা আমি ফোনটা যখন তখন ধরতে পারিনি। তো সন্ধ্যাবেলা আমি যখন পার্টি অফিসে গিয়ে বসলাম, ঠিক 6:46-এ একটা ফোন আসলো। ফোনটা কেটে গেল, আবার 6:47-এ আসলো। আসার পরে ফোনটা ধরলাম, ফোনটা ধরেই বললো, এই শোন, কালকে তুই ওই রংদে বসন্তী ধাবার ওখানে 12টার সময় দেখা করবি, আর নাহলে নিজেরটা নিজে বুঝে নিবি, মেরে দেবো একদম স্পষ্ট ভাষায় এই থ্রেট। আপনার কি কোনো মনে হচ্ছে যে কোনো কারণ বা কারোর ব্যক্তিগত ঈর্ষা অথবা কোনো ব্যবসায়িক কোনো কারণে? আজ পর্যন্ত আমার সঙ্গে কারোর সঙ্গে মনোমালিন্য পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। আমি প্রত্যেকের সঙ্গে খুব ভালোভাবে মিশি এবং আমার সঙ্গে কারো শত্রুতা আমি নেই। হয়তো রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, আমি তৃণমূল কংগ্রেস করি, অন্য দল, অন্য লোক, অন্য মত থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে আমার মনে হয় না কোনো ব্যবসায়িক বা এইসব কোনো ব্যাপার। কিন্তু সময়টা খুব অদ্ভুত না, মলয়বাবু পুরপ্রধান হিসেবে বিদায় নিলেন, সোমনাথবাবু সেখানে নতুন নবনিযুক্ত পৌরপ্রধান, ঠিক সেই সময় আপনার মতো একজন, আমি বর্ষিয়ান এই কারণে বলছি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং তৃণমূল কংগ্রেসটাই করছেন,
সেইখানে এই ফোনটা কোথাও মনে হচ্ছে না যে এর সঙ্গে চেয়ারম্যানের বদলের কোনো কারণ আছে? না, এটা আমি যেমন প্রথমেই বলেছি যে এটা দুষ্কৃতীদের কাজ, ওরাও হয়তো এই সময়টাকেই বেছে নিয়েছে যে আমাদের মধ্যে বিভেদটা করে দেওয়ার জন্য। এটাও তো হতে পারে। যারা করেছে তারা হয়তো ভেবেছে যে এই সময়টায় যদি করি তাহলে নিজেদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবে দলের মধ্যে, সেটা সেই সময়ের সুযোগটা ওরা নিতে পারে। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তাহীনতায় ভুগছি না। দল যেদিন করতে এসছি, সিপিএমের 34 বছরের যে শাসন, সেই সময় তো কোনো কিছু হয়নি, বাঁচিয়ে বেরিয়ে এসেছি। এখন আমার দল পশ্চিমবাংলার ক্ষমতায়, সরকার আমাদের, প্রশাসন আমাদের, ভয় পাই না, কিন্তু একটা পারিবারিক তো একটা উদ্বেগ তো থাকবেই। বউ আছে, বাচ্চা আছে, তাদের তো একটা মানসিক যন্ত্রণা থাকবেই। এটাই আমাদের একটা ভাবনার বিষয়। আপনার কি কোনোভাবে মনে হয় না যে তৃণমূলেরই মানে এই আপনাদের পানিহাটিতে পৌর নির্বাচন হোক বা যেই নির্বাচন হোক, বিরোধী কোথায়? এটা তো বিরোধী শূন্য। সেখানে আপনার মনে হচ্ছে না যে এখানে তৃণমূলের বিরোধী তৃণমূল, তারাই এই ধরনের কাজ করছে? আপনাদের তো বিরোধী নেই এখানে। বিরোধী নেই বললে একদম কোথার দিয়ে হবে? বিরোধী কি ভোটের ফল কি সেটা বলে যে বিরোধী নেই? বিরোধী আছে। বিরোধী গণতন্ত্রে বিরোধিতা থাকবেই, বা বিরোধী দল থাকবেই। বিরোধী দল বা রাজনৈতিক দল, আমরা তো পরিষ্কার কথা বলছি। সেই বিরোধিতা তো নেই যে এরকম থ্রেট দিতে পারে। মানে এখানে বিজেপি বলুন, সিপিএম বলুন, তাদের তো সেই শক্তি কি আছে? আপনাকে বললাম যে ওরা ঠিক সময়ে সুযোগটা নিয়েছে। যেই করুক, যেই উদ্দেশ্যই করে থাকুক, তারা ঠিক এই সময়ে সন্ধিক্ষণে সুযোগটা নিয়েছে। আপনার কি মনে হচ্ছে সম্রাট বাবু বা আপনাদের ভাইস চেয়ারম্যান, তাদের যারা ফোন করেছে সে একই শক্তি? আপনার একই ফোন নাম্বারে এইটাকে ফোন করা হয়েছে, ও ভাইস চেয়ারম্যানকে, সম্রাট চক্রবর্তীকে, আমাকেও। পুলিশি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো বা দেহরক্ষী দেওয়া? আমাকে একটা দেহরক্ষী দেওয়া হয়েছে। বাড়ির সামনে পুলিশ রাত্রিবেলা টহল দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে পুলিশ এটার উৎস অবধি পৌঁছে যাবে। কোনোভাবে কি মনে হয় যে অমরাবতীর যে মাঠটাকে কেন্দ্র করে এত বিতর্ক, বা অভয়াতে শাসক দল অর্থাৎ আপনারা যারা জনপ্রতিনিধি, আপনাদের জড়িত থাকার ঘটনা, এই ঘটনাগুলোর জন্য একটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শিকার আপনারা? দেখুন, অমরাবতী মাঠ নিয়ে আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই প্রথম এগুলো স্প্রেড আউট করে, এবং রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। এখানে তো আমাদের কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার তার মতন তার জায়গা উন্নয়ন করবে, কি করবে, সেটা রাজ্য সরকারের ভূমিকা আলাদা। এটার মধ্যে তো আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। অভয়ার ব্যাপারটাকে কিন্তু রং চড়িয়ে ব্যাপারটাকে করা হচ্ছে। যেহেতু ও আমাদের এলাকার মেয়ে, আমরা কখনোই চাই না যে এই রকম একটা দুর্ঘটনা কারো পরিবারে নেমে আসুক বা তার মধ্যে আমরা জড়িয়ে যাব। এটা কিন্তু অনভিপ্রেত একদম। এটার মধ্যে আমরা একদম পরিষ্কার বলছি, এটা নিয়ে স্রেফ রাজনীতি হচ্ছে, আর কিচ্ছু নেই। আমার শেষ প্রশ্ন, ধরুন পানিহাটিতে দেখছিলাম বিশেষ করে এক বছরে বছরে পানিহাটির চেহারার পরিবর্তন হচ্ছে। এই আশেপাশে চারিদিকে দেখতে পাচ্ছি নতুন দোকান, এবং কোথাও কোথাও তো দেখুন, এটা তো অস্বীকার করা যায় না যে বিভিন্ন ধরনের রাস্তাঘাটের উন্নয়নও হয়েছে, জমির দাম বেড়ে উঠেছে, জমি শিকারীরাও আগের থেকে অনেক বেশি আগ্রাসী ভূমিকা পালন করছে। কোথাও কি মনে হচ্ছে না আসলে জমির লড়াই, একটা সমান্তরাল অর্থনীতি রয়েছে পানিহাটি, কোথাও আপনি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন এবং এই সময় আপনাকে অনেক গুরুত্বপূর্ণ ফাইল দেখতে হয়, কোথাও কি মনে হচ্ছে না যে সেই সব ঘটনা প্রতিফলিত হচ্ছে? আমি তো আপনাকে একটা কথাই বলছি যে টোটাল ব্যাপারটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং আমরা যে থানায় গিয়েছিলাম, খড়দা থানায় গিয়েছিলাম, খড়দা থানার আইসি পর্যন্ত বলেছেন যে দাদা এটা পৌঁছে যাবো আমরা। এটা সিপি সাহেবও বলেছেন যে আমরা এটার উৎস অবধি পৌঁছে যাব। আমি বলি অন্তত এটা উদ্ঘাটন হোক যে কারা এই জিনিসটা করছে। নাহলে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কথা নেই, সামাজিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সবাই এটার শিকার হবে। এই জিনিস সুস্থ সমাজে চলতে পারে না। আমার সঙ্গে কারো মতের মিল হতে পারে, আমার সঙ্গে কাউকে আমার ভালো না লাগতে পারে, তার মানে তাকে একটা ঠেট দিয়ে তার জীবনের সংশয় করে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে, এটা কি কোনো গণতন্ত্রের সুস্থ লক্ষণ হতে পারে?
একটা আতঙ্কের পরিবেশ তো রয়েছে। আতঙ্কের পরিবেশ তো একটা থাকবেই। একটা সাধারণ মানুষ আপনাকে যদি কেউ বলে যে কাল আপনাকে 12টার সময় মেরে দেওয়া হবে, সেই মানুষের আমরা যেমন রাজনীতি করে আমরা এরকম থ্রেট কালচার অনেক পড়েছি এর আগে। গত 34 বছরে আমরা অনেক জীবন সংশয়ের মতনও অনেক ঘটনা হয়েছে, কিন্তু আমরা কোনোটায় ভয় পাইনি। এখনও যে ভয় পাই তা না, কিন্তু পরিবার একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। পরিবারের লোক বারে বারে আটকে বলছে যে তুমি যেও না ভাই। এই যে একটা পারিবারিক যে আতঙ্ক, এটাই খারাপ লাগছে যে দেখুন ওরা কেন এই সাফারার হবে। আমরা কথা বলছিলাম তাপসবাবুর সঙ্গে। একটা তো আতঙ্ক, একটা অস্বস্তি তো রয়েছে, এবং সেই অস্বস্তি গ্রাস করেছে গোটা পানিহাটি পুরসভা। জনপ্রতিনিধিরাও তার বাইরে নন। এর পেছনে কি কোনো অন্তর্দলীয় কলহ আছে, নাকি কোনো নতুন রাজনৈতিক শক্তি ক্রমশ আত্মপ্রকাশ করছে? অভয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে যে প্রচার হয়েছে, সেই প্রচারে সোমনাথবাবু চেয়ারম্যান হওয়ার পরেই সেই শক্তি এই মুহূর্তে পানিহাটির দিকে ধেয়ে আসছে, এরকম অজস্র প্রশ্ন ভিড় করে উঠছে। সুভাষবাবু, ঘটনাটা ঠিক কী হয়েছিল, মানে হুমকিটা কখন এলো? 23 তারিখ রবিবার রাত 8টা। আমি তখন আসামে, আমি কামাখ্যায় পুজো দিতে গেছিলাম। রাস্তায় আমি শহরটা দেখে যখন ফিরছি বাড়ির দিকে, তখন হঠাৎ ফোন কল। আমি প্রথমটা অত ধরিনি, আমি প্রথমটা একটা নেগলিজেন্সি দেখালাম। সেকেন্ডবার আবার যখন এলো, আমি বললাম নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ফোন হবে। আমি তাড়াতাড়ি ফোনটা ধরলাম, কারণ আমার এক ভাগ্নে কিন্তু বিদেশে থাকে, অনেক সময় ওর থেকে ফোন আসতে পারে। আমি সেই কারণে ফোনটা ধরলাম। ধরা মাত্রই মানে খুব অকথ্য ভাষায় বাপ্পা তুলে খিস্তি করে আমাকে শেষ করে দেবে এসব বলছে। আমি তখন ওনাকে বললাম, আমি কোনো কিছু বলি না। আমি বললাম যে আপনার নামটা বলুন, আমি নামটা জিজ্ঞেস করছি আপনাকে, নামটা বলুন। তারপর আবার তার উপরে কিস্তি দিয়ে কিছুক্ষণ বাদে উনি ফোনটা কেটে দিল, আমিও কেটে দিলাম। সেকেন্ডবার, 2 মিনিট পরে সেকেন্ডবার আবার ফোন এলো। তখন আমার নাতি আমার থেকে ফোনটা নিয়ে বলছে যে আপনি কে বলছেন বলুন, নাহলে আমি আপনাকে দেখিয়ে দেবো। মানে ও একটু ইয়ং ছেলে তো, তখন বলছে তোর ফ্যামিলি শুদ্ধ শেষ করে দেবো, তোদের ফ্যামিলি শুদ্ধ, কোনো রকম করবো না আমরা। তখন ও বলছে যে ও একটু রাফলি বলেছে, বলার পর কেটে দিয়েছে। এই ঘটনার পরেই আমি ফোন করলাম একে থানায়। তখন দেবাঞ্জনবাবু বললো যে আপনি একটা কাজ করুন। আমি বললাম আমি এখানে নেই, আপনি সেইভাবে বলুন আমি আসামে আছি। তখন উনি আমাকে বললেন যে একটা আপনি পাঠান, কোন নম্বরে এসছে নাম্বারটা পাঠান। আমি একটা ওনাকে করলাম, মেসেজ করলাম যে এই অবস্থা, আমাকে থ্রেট করেছে, ও মৃত্যুর হুমকি দিয়েছে, আর এই নাম্বার থেকে এসছে। এটা আমি পাঠালাম। তখন উনি আমাকে পরে ফোন করে বললো আপনি কবে ফিরছেন? আমি বললাম বুধবার ফিরবো। বলে আপনি বৃহস্পতিবারের মধ্যে একটা ডায়েরি করে দেবেন। কোথাও কি মনে হচ্ছে চেয়ারম্যান বদলের ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা? দেখুন, আমার মানে আমি যা বিশ্বাস করি যে আমাদের দলের মধ্যে বিভিন্ন রকমই থাকতে পারে, কিন্তু এই ধরনের কেউ করবে বলে আমি বিশ্বাস করি না। আমার সাথে লড়াই থাকতে পারে অনেকের, আমি চেয়ারম্যান হতে চেয়েছিলাম, হতে পারিনি, এরকম একটা লড়াই থাকতে পারে, কিন্তু এই ধরনের মোটিভ আমার মনে হয় আমার দলের মধ্যে কেউ নেই। অনেকে বলছেন অভয়া কাণ্ডে এ রাজ্যে, বিশেষ করে পানিহাটি অঞ্চলে একটা শক্তি উত্থিত হয়েছে, কারণ এখানে তো বিরোধীরা সেই হিসেবে নেই। কোথাও কি মনে হচ্ছে অতি বামেদের? দেখুন, অভয়া কাণ্ড যেটা বলছেন আপনি, তার সাথে তো আমি জড়িত ছিলাম না। আমি পরের দিন যেদিন মমতা ব্যানার্জি এসেছিল, আমি সেদিন গেছি, কিন্তু অভয়কাণ্ডে তাহলে আমাকে করবে কেন? আমি তো কোনো ব্যাপারেই, এবং ধরুন এই যে পার্টির মধ্যে যে গণ্ডগোল যদি বলেন, তা সেটাও আমি কারোর পক্ষেই আমি ছিলাম না। আমাকে হঠাৎ, আমার কাছে নিজেই অবাক হয়ে গেছি আমি, যে হঠাৎ আমাকে কেন করবে। যেহেতু আপনিও তো দীর্ঘদিন রাজনীতি করছেন, কিন্তু আপনার পরিবারকে কেন্দ্র করে বলেছে, তাই জন্য অস্বস্তি এবং নিরাপত্তাহীনতা একটু বাড়ছে।
না দেখুন, আমি কোনো নিরাপত্তাহীনতা ভোগ করছি না, কারণ আমি এসব মনেই করি না কিছু। আমি সিপিএমের টাইমে একা একা ঘুরেছি। আমি আমার ফ্যামিলি একটু ভয় পেয়েছে, এটা সত্যি ঘটনা শুনে। আমার তো 2 মেয়ে আমার একসাথে থাকে, তারা আমাকে বলছিল যে তুমি সাবধানে চলাফেরা করো। আমি না, আমার কোনো ভয় নেই, কারণ যে বয়স হয়ে গেছে এখন মেরে ফেললে আমার যাওয়ারই সময় হয়ে গেছে। এখন মেরে ফেলবে কি আছে। কোথাও কি মনে হচ্ছে এখন রাজনীতির সঙ্গে জমি জমা প্রমোটিং, পানিহাটি অঞ্চলের জমির আকাশ ছোঁয়া দাম, কোথাও কি মনে হচ্ছে এটা অশুভ? হতে পারে, এই অন্যায়গুলো কোনোদিনই আমি বরদাস্ত করিনি। দেখুন, আমি আমার এলাকায় 3টে পুকুর বজাবার চেষ্টা করেছিল, আমি তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে করেছি, এবং আমাকে নিউজ 18 বাংলায় বলছে দামাং কাউন্সিলর, হ্যাঁ এরকম বলেছে। কিন্তু আমি কোথাও কারোর সাথে কম্প্রোমাইজ করিনি, এবং নট ইভেন শুধু ওই সাবমার্সাল বসাবার ক্ষেত্রেও কিন্তু আমি বিরোধিতা করেছি, কারণ যেখানে জল সংরক্ষণের ব্যাপার তখন আমি বিরোধিতা করেছি। আমার এলাকায় আমি এরকম কোনো অন্যায় কাজ করতে দেই না, বা আমি সেসব কাজের সাথে আমি থাকি না। এবার শুনব তীর্থঙ্কর ঘোষের কথা। তার কারণ, অনেকে বলেন পানিহাটিতে ঘোষ পরিবার ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কি তাহলে অন্তর্কলহ রয়েছে? কি বলছেন তীর্থঙ্কর ঘোষ, অর্থাৎ নির্মল ঘোষ, যিনি বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, তার ছেলে। প্রথমেই বলি যে পানিহাটি অঞ্চলে দীর্ঘদিন একটা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আছে আপনাদের। কাকা থেকে বাবা প্রত্যেকের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে তরুণ বয়সে এই রাজনীতিটা কতটা আপনার নিজের ইচ্ছে আর কতটা পরিবারের ইচ্ছেতে? দেখুন, পরিবারের আমাদের বড় পরিবার অনেকেই মেম্বার, আমরা 2-1জন একটু নেক্সট জেনারেশনে বলতে পারেন রাজনীতির সাথে সম্পর্ক রাখি। এটা পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছা, এবং আমার ছোটোবেলায় যাদের সাথে বেড়ে ওঠা তারা সকলেই 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে বাংলার রাজনীতি এবং তথাই জেলার রাজনীতির সাথে, হয়তো তারা অনেক বড় ফেস নয়, কিন্তু রাজনীতি দলটাকে তারা ভালোবেসে করেছিল। তাদের আবহে বড় হওয়া, তো সেটা একটা অ্যাট্রাকশন দাঁড়িয়েই যায় যে এই জায়গাটায় যেতে হবে। পরবর্তী ক্ষেত্রে একটা কোথাও ভাবনা গ্রো করা, যখন আমরা কলেজ লাইফে পড়ি তখন তৃণমূলের একটু টাফ সময় যাচ্ছে, সেই সময় ছাত্র রাজনীতি আন্দোলনগুলোয় পার্টিসিপেট করা। পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের কাছে একটা বড় ভাবনার বিষয় ছিল, এই মমতা ব্যানার্জির এই লড়াকু মনোভাবকে আমাদের মতো যদি একটা জেনারেশন রাজনীতিতে থাকে, তাহলে আরও 50 বছর, যেটা বাংলার বেসিক যে লড়াই, আন্দোলন, মানুষের কথাকে জনজাগরণের মাধ্যমে মানুষের কাছে, আরও বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটার পার্টিসিপেশনে আমাদের ইচ্ছা থেকে গেছে, সেটাই চালিয়ে যাচ্ছি। কোথাও মনে হয় যে সেটা পারিবারিক আবহতে বাবা, কাকু, বা এই মুহূর্তে পানিহাটি অঞ্চলে আপনাদের যে পারিবারিক প্রভাব, সেখানে মলয়বাবুর বদলে কোথাও একটা দাবিদার আপনি নিজে ছিলেন চেয়ারম্যান হবার? এরকম করে দাবিদার হয় না। দেখুন, আমি ফার্স্ট টাইম কাউন্সিলর, আমরা তো কোনোদিনও ভেবে এইসবে আসিনি ছাত্র রাজনীতি করব। ছোটোবেলা থেকে শুনেছি, যাদের কোলে বড় হয়েছি, যাদের হাত ধরে বড় হয়েছি, যাদের সাথে খেলে বড় হয়েছি, সবাই শুনি ছাত্র রাজনীতি করে। মানে ছাত্র রাজনীতিটা করতে হবে। কলেজের গেটে যদি রাজনীতি, এটা কি আনন্দ কি দুঃখ আমরা বুঝিনি, যে এই জায়গাটায় যেতে হবে, যেটা একটা অ্যাট্রাকশন থেকে যায়। কোথাও মনে হচ্ছে যে এই যে সুভাষবাবু, তারপর সম্রাটবাবু অথবা তাপসবাবু, এদের যে হুমকি দেওয়া হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে বা অন্তর্দলীয় বা অতিবাম কারা, মানে কিছু মনে হচ্ছে? একটু আমাদের অপেক্ষা করতে হবে।
যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এগুলো উচিত না। আমরা প্রশাসনের উপর ভরসা রাখি, মমতা ব্যানার্জির প্রশাসন সব কিছু সামনে নিয়ে আসবে। আমরা দল করি, হয়তো অনেক সময় পরিবারের জন্য চিন্তা হয়, হয়তো আমাদের বয়সটা কম, আমাদের নেক্সট জেনারেশন নেই, আমাদের সেই দিকে একটু বলে না উন্মুক্ত চিন্তায় এগোতে পারি, কিন্তু যাদের বয়সটা বেশি তারা বলেওছে হয়তো, আপনাদের দেখবেন একটা দলের কাছে একটা বলে যে এখন তো একটু আমাদের পরিবার হয়েছে, এই দিকটা একটু দেখে নেবেন। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস কেউই এই ধরনের ফোন কল বা এতে বিচলিত হয় না, হয়তো সামান্য কারণে দলকে জানায়, দল যাকে যেভাবে সাজেস্ট করছে সেইভাবে সে এগোচ্ছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত সে ফেলুদার উপন্যাসের কথা সবার মনে আছে, যত কাণ্ড কাঠমান্ডুতে, আর পানিহাটিতে যত কাণ্ড অমরাবতীকে নিয়ে। এই অমরাবতীর বিরাট মাঠ, একে নিয়েই যত বিতর্ক, হবে না কেন? অনেকে বলেন পানিহাটির হৃদয়, পানিহাটির ফুসফুস এই অমরাবতী। আবার অনেকে বলেন অমরাবতীর অজুহাতে সরিয়ে দেওয়া হলো মলয় বাবুকে। আবার অনেকে বলেন শাসক দলের মধ্যে তীব্র অন্তর্কলহ এবং অমরাবতীতে ঠিক কাজ করেননি বিদায়ী চেয়ারম্যান। এখন অবশ্য আর বিদায় বলা যাবে না, প্রাক্তন চেয়ারম্যান মলয় বাবু। কিন্তু এই হুমকি, এর পেছনে কি জমি শিকারীদের কোনো আস্ফালন রয়েছে, নাকি অতি বিপ্লবীরা বা বিরোধীরা তারা ভয় দেখাচ্ছে শাসককে? দীর্ঘদিনের সিপিএম নেতা এবং অবশ্যই একদা বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বন্ধু দুলাল বাবুর কাছে আমরা গিয়েছিলাম। দুলাল চক্রবর্তী কি বলছেন? যুব সংঘ ভেঙে যখন যুব ফেডারেশন তৈরি হয়, তা বুদ্ধ ভট্টাচার্যের সঙ্গে একসঙ্গে কাজ করার লোক আমি। এবং রাজ্য সম্মেলন যখন হয়েছিল তো ছিলামই, এবং রাজ্য কমিটিরও সঙ্গে যুক্ত ছিলাম। হাওড়া কনফারেন্সে আমি যেমন জেলার সেক্রেটারি ছিলাম, আমাদের জেলা যুক্ত জেলা, আর হাওড়া সম্মেলন থেকে আমি ওই রাজ্য সংগঠনের সহসভাপতি হয়েছিলাম। অর্থাৎ দীর্ঘদিনের একটা সম্পর্ক, একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো আছে, এবং একটা আলাদা আবেগ জড়িয়ে আছে বলা যায়। আচ্ছা, আমি আজকে যে প্রশ্নটা আসলে করতে চাইছিলাম, এই যে শাসক দলের একাধিক ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি এবং ওদের একজন কাউন্সিলর যিনি আবার এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আর কোথাও কি মনে হচ্ছে যে পানিহাটির রাজনীতির ক্ষেত্রে অভয়ার কারণে বা অভয়ার ঘটনার জন্য কোথাও কি মনে হচ্ছে অতি বিপ্লবী বা অতি বামেরা তারা সক্রিয় হয়ে উঠেছে, নাকি এ সবই মনে হচ্ছে শাসক দলেরই অন্দরমহলের কলহ? না, পানিহাটিতে আমি বিশ্বাস করি না কোনো অতি বাম বলে কোনো সংগঠন বা শক্তি অ্যাক্টিভ বা তারা আছে। দু একজন থাকতেই পারে, তার ধ্যান ধারণার মধ্যে থাকতে পারে। অতিবাম সংগঠন পানিহাটিতে অ্যাক্টিভ, সক্রিয়, কাউকে ভয় দেখাচ্ছে এরকম ব্যাপার আছে বলে আমি মনেও করি না, কারণ আর বিশ্বাসও করি না। কোথাও কি মনে হচ্ছে যেহেতু রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময় সেটিংয়ের অভিযোগ উঠছে, সেই ক্ষেত্রে বামেরা তারাই শাসক দলের প্রভাবশালী কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের হুমকি দিচ্ছে সিপিএম বা বামেরা? একেবারেই মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। বামেরা পানিহাটি বলুন বা অন্যান্য অঞ্চলে বলুন, শাসক দলকে হুমকি দেবে, ভয় দেখাবে, খুন করে দেবে, লটকে দেবে, এইসব ভাবনা তাদের মধ্যে নেই। আর পানিহাটিতে তো নেই। 100% মিথ্যে কথা। যদি কেউ বলে থাকে ঠিক বলছে না। নিজেদের দুর্বলতা ঢাকার জন্য সিপিএমকে দায়ী করে লাভটা কি বলুন? কেউ স্বীকার করুক বা না করুক, অভয়াকাণ্ড গোটা দেশ, গোটা রাজ্যে এবং অবশ্যই পানিহাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলেন অভয়া আবহে এই হুমকির ঘটনা ঘটেছে, যদিও আমরা জানি একাধিক ব্যক্তি মুখ খুলেছেন এসব রটনা আসলে শাসক দলের অন্তর্কলহ।
সত্যি কি তাই? অভয়ার বাবা মা কি বলছেন? আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম তাদের কাছে। আমি এই মুহূর্তে বসে আছি অভয়ার বাবা মার সামনে। অবশ্যই তারা শোকস্তব্ধ এখনো। আমি তাদের যে প্রশ্নটা করছি, যা কথাবার্তা বুঝলাম, তাতে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু সংশয় দ্বিধা আছে। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সোমনাথ দে যিনি সেদিন উপস্থিত ছিলেন, এবং অনেকেই বলছেন যে শাসক দল তাকে পুরস্কার দিয়েছে এবং এখন তিনি চেয়ারম্যান, এবং তারপর যে ঘটনা ঘটল যে প্রভাবশালী যারা এখানকার জনপ্রতিনিধি তাদের থ্রেট বা হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে অভয়াকাণ্ড উঠে আসছে। আপনি কি মনে করেন কোনো অতি বিপ্লবী বা অতি উৎসাহী অভয়াকাণ্ডর সঙ্গে বা এই অভয়াকাণ্ডের প্রতিবাদেই তাদের হুমকি দিচ্ছে? এটা সত্যতা সম্বন্ধেই আমাদের সন্দেহ আছে। এই যে ফোন কল সম্বন্ধে, সত্যতা সম্বন্ধেই আজকে যেহেতু আমরা অভিযোগ করছি যে তাকে পুরস্কৃত করে চেয়ারম্যান করা হয়েছে, যেহেতু আমার মেয়ের সব দেহ কলেজ আরজিকর থেকে জোর করে আমার ওয়াইফকে দিয়ে সই করিয়ে ডেড বডি হ্যান্ডওভার পেপারে সই করিয়ে নিয়ে চলে এসেছিল, সেই জন্য অভিযোগ করছি বলেই আজকে এটাকে গুলিয়ে দেওয়ার জন্যে এটা একটা পন্থা মনে হচ্ছে আমাদের। ওনারা বলছেন, মানে সোমনাথবাবু বা সম্রাটবাবু, তারা বলছেন ওনারা জনপ্রতিনিধি হিসেবে এবং দীর্ঘকাল আপনাদের চেনেন বলে তারা আসলে আপনাদের সাহায্যই করতে গিয়েছিলেন। আমি বলবো পরিষ্কার করে, এরকম উপকার যেন কোনোদিন কারো কাছে না করতে যান, কারণ এরকম উপকার করলে যদি পুরস্কার পাওয়া যায় তাহলে তার স্বার্থ সিদ্ধ হয়, যার উপকার করতে তিনি যান তার খুবই ক্ষতি হয়। মানে আমাদের যা ক্ষতি উনি করেছেন, আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়ে টালা থানায় 2 ঘন্টা বসেছিলাম, কিন্তু এই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির বদান্যতায় আমরা কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। আজকে আশা করছি যে দ্বিতীয় পোস্টমর্টম করলে আরও অনেক কিছু তথ্য আমরা পেতাম, যে তথ্যগুলো এখন আমাদের কাছে আর সম্ভব হয়নি। এবং এখানে পুলিশি ব্যবস্থা করে এবং টালা থানার সামনে পুলিশি ব্যবস্থা এরাই করেছিল, করে আমাদের আটকে রেখেছিল। আমাদের গাড়ি থেকে নামতে পর্যন্ত দেওয়া হয়নি, আমরা লিখিত কমপ্লেন পর্যন্ত টালা থানায় করতে পারিনি দ্বিতীয়বার, যে আমরা দ্বিতীয় পোস্টমর্টম করতে চাই। এবং আমাদের এমএলএ পরবর্তীকালে একটা ইন্টারভিউতে আমি দেখেছি বলেছেন যে ওরা তো আমাদের বলতে পারতো, ওনাদের বলে, পুলিশকে বলে পাচ্ছি না, উনি তো এখানে উপস্থিত ছিলেন। উনি আমাদের এমএলএ নির্মল মুখার্জি এবং সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জনে মিলে ডিসি নর্থকে আমার মেয়ের দেহ যখন উপরে নিয়ে আসা হয়েছিল, এই ঘরের মেঝেতে শুয়ে রেখেছিল, আমরা দুজন যখন মেয়ের পাশে বসতে যাব ঠিক তৎক্ষণাৎ এসেই ডিসি নর্থ এরা 3 জনে মিলে নিয়ে এসেছিল এবং এসে টাকা দিয়ে আমাদের প্রথম থেকেই চুপ করানোর চেষ্টা করেছে। এটা কি তারা কি খুব বড় কাজ করেছে? তাদের কাছেই আমার কোশ্চেনটা থাকবে। সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না যে ডিসি নর্থকে তারাই নিয়ে এসেছিল দোতলায়। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তদন্ত করছে এবং জাল ওষুধের একটা বিরাট চক্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে। কোথাও কি মনে হয় বা সিবিআই তদন্তে কোথাও কি জাল ওষুধ চক্রের ব্যাপার নিয়ে কখনো আপনাদের কিছু প্রশ্ন করা বা এ নিয়ে তদন্ত হচ্ছে, এরকম কিছু আপনি দেখেছেন? প্রথমে আপনাদের মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো যে এতদিন আমাদের পাশে থাকার জন্য। প্রথমে 4 দিন ধরে আমাদের মুখ বন্ধই করে রাখা হয়েছিল এবং তারপরেও মানে আমরা যাতে কোনো মুখ খুলতে না পারি এরকম একটা ভীতির তৈরি করা হয়েছিল আমাদের উপর। কিন্তু আমরা 9 আগস্ট মেয়ের মৃত্যুর পরে যে জাল ওষুধ, জাল ইঞ্জেকশন, জাল স্যালাইন এগুলো যেভাবে বেরিয়ে এসেছে, এগুলো মেয়ে মাঝে মাঝেই আমাদের বাড়িতে বলতো যে আরজি করে জাল ওষুধ আছে, জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, পেশেন্টের রিয়াকশান হয়, ভর্তির জন্য টাকা দিতে হয়, পাস ফেল টাকা দিয়ে হয়, এগুলো মেয়ে আমাদের বলতো। আমি শুনেছি যে অভয়া তিনি ডাক্তার বা চিকিৎসক হিসেবে কোনো রুগী সুস্থ না হলে বা কোনো রুগী মারা গেলে তিনি নিজে মানসিকভাবে ভেঙে পড়তেন, মানে খুব কষ্ট পেতেন। খুব কষ্ট পেত। কোভিডের সময় নিজের 4 বার কোভিড হয়েছিল, তখন আরজি করে পড়তো না, এমডি চান্স পায়নি, এমবিবিএস কমপ্লিট করার পরে তখন সারা রাত জেগে ও অনলাইনে যেমন কোভিড পেশেন্ট দেখতো, প্রেসক্রিপশন করে অনলাইনেই পাঠাতো, পেশেন্টরা বাড়ি আসতো না যেহেতু,
তাছাড়াও ওর বাবার সঙ্গে ও কোভিড পেশেন্টের বাড়িতেও চলে যেত। আর মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটালে তখন ও চাকরি করত, ওকে নিয়ে যেত বাড়ি থেকে আর দিয়ে যেত। ওকে নিয়ে ও ভালো ট্রিটমেন্ট করে বলে 3-4 দিন ওকে আটকে রাখতো। আমি ভয় পেতাম বাড়িতে যে তুই বাড়ি চলে আয়, এতক্ষণ যারা বাইরে থাকলে আমার ভালো লাগে না, সবাই ভয়ে এখন ঘরে থাকে আর তুইও কোভিড পেশেন্টের সঙ্গে থাকিস। মা আমি তো ডাক্তার, আমার কিছু হবে না, এখন লোকের খুব বিপদ, এখন আমি ঘরে বসে থাকলে চলবে? ওর বাবাকে নিয়ে ও পেশেন্ট যে কোভিড পেশেন্টের বাড়িতে চলে যেত, বাড়িতে গিয়ে সমস্ত বাড়িতে ওর যাতে পেশেন্ট ভালো থাকে ওরকম ব্যবস্থা বাড়িতেই করতো পেশেন্টের। আপনার কি মনে হয় বিভিন্ন কারণ রয়েছে? প্রথমত সঞ্জয় রায়, যার কথা বারবার বলা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন তিনি একমাত্র এই গোটা ঘটনা ঘটিয়েছেন? না, প্রথম দিনও আমি বিশ্বাস করিনি। এবং সিএম যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন আমাদের সঙ্গে কথা বলার সময় উনি প্রথমেই বললেন যে আসল অপরাধী তো ধরাই পড়ে গেছে। তখন আমাকে এইটুকু কথার পরেই আমি ওনাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, ম্যাম আমি যে ধরা পড়েছে তাকে আসল অপরাধী মনে করি না, কারণ একটা জনবহুল হসপিটাল, এত পেশেন্ট, এত নার্স, ডাক্তার, গ্রুপ ডি, সবাইকে উপেক্ষা করে একমাত্র এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় কী করে জানলো সে আমার মেয়ে ওখানে ডিউটি রয়েছে, ওখানে ঘুমাচ্ছে? এটা ভেতরের কেউ না থাকলে ওর পক্ষে জানা সম্ভব নয়। কে ওকে ডেকে নিয়ে গেল ওখানে? আমাদের অনেক কোশ্চেন, কেউ এখনও আমাদের কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি, সিবিআইও দেয়নি। আপনি কি মনে করেন যে এই যে গোটা ঘটনাটা যেখানে ঘটেছে বলা হচ্ছে আদৌ সেখানে ঘটেনি? না, সেখানে ঘটেনি। এবং এখন সিবিআইয়ের একজন প্যানেল লয়ার সেটা তো একটা ভিডিওতে স্বীকারই করেছে ওখানে কিছু ঘটেনি। আমরা প্রথম দিন থেকে সিবিআইকে এটা বলার চেষ্টা করেছি যে যেভাবে দেখেছি আমার মেয়েকে, আমরা তো 3.5 ঘন্টা ওখানে বসেছিলাম গিয়ে, তারপরে যখন আমাদের সিএমের পারমিশন নিয়েই বলবো, সিএম একটা ফোনে আমাদের কথা বলেন, তারপরে আমাদের মেয়ের ওই রক্তাক্ত মুখটা আমরা দেখতে পাই। আমি বেশিক্ষণ ওটা দেখতে পারিনি ওই অবস্থায় মেয়েকে, কিন্তু সেখানে দেখেছিলাম যে বিছনাটা পুরো টান টান করে রাখা, সেখানে কোনো ধস্তাধস্তি চিহ্ন লেশ মাত্র নেই। আমার মেয়ের ল্যাপটপ, মোবাইল, জলের বোতল, ব্যাগ সব সুন্দর করে সাজানো, পায়ের কাছে জুতো জোড়াও সুন্দর করে সাজানো, গায়ে একটা কম্বল চাপা দেওয়া। এটা কিছুতেই হতে পারে না। একটা ক্রাইম ঘটলে সেই জায়গাটা কেউ নতুন করে সাজিয়ে রেখেছিল ওরকমভাবে। এটা কি মনে করছেন অন্য জায়গায় ঘটনা ঘটেছেন? এবং ওখানে কিছুই ঘটেনি। এটা যে যারা তদন্তকারী অফিসার তারাই বলেছে, তাদের মারফতে শুনেছি ওখানে কোনো ঘটনা ঘটেনি। আপনার মেয়ে যেহেতু জাল ওষুধের কথা বলতেন এবং তার পাশাপাশি যারা রুগী তাদের সুস্থ হয়ে ওঠা এবং তাদের যদি বিনা চিকিৎসায় বা ভুল ওষুধে বা জাল ওষুধে মৃত্যু হতো তাহলে তিনি ভেঙে পড়তেন, তাহলে কোথাও কি মনে হচ্ছেন এই জাল চক্রের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বলেই কোথাও এই পরিণতি? কোথাও মনে হচ্ছে না, এটাই টার্গেট, ওকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা মাফিক পরিকল্পিত প্রতিষ্ঠানিক খুন। এটা আমার মেয়ের যে খুনটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ওকে মেরে ফেলেছে। তা না হলে প্রতিষ্ঠানই চেষ্টা করতো। আমরা তো জানি না কিভাবে তদন্ত হবে, কাকে ধরবে। এটা প্রতিষ্ঠানেরই উচিত ছিল যে আমার মেয়ের ভিপি, যে এইচওডি, তার যে কোপিজিটি, কিভাবে এটা আসল অপরাধীদের ধরা যায় তারাই ভালো জানতো, কিন্তু তারা সেই দিকে যায়ও নি, সেই চেষ্টাও করেনি। তারাও ইনভলভ এই কেসের সঙ্গে। সিবিআই তো তদন্ত করছিল, কখনো মনে হয়েছে যে জাল ওষুধ চক্র এই বিষয়টা খতিয়ে দেখছেন? আসলে তদন্তর কথা হয়তো আপনার জানার কথা নয়, কিন্তু আপনারা তো এইটুকু বুঝবেন। যেটুকু বুঝতে দেখেছি বা বুঝেছি, এই কথাগুলো আমাদের যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো পাত্তাই দেয়নি সিবিআই। প্রথম থেকেই আমরা এই বিষয়টা যেহেতু জানি, প্রথম থেকে এই বিষয়টাই উত্থাপন করার চেষ্টা করছিলাম সিবিআইয়ের সামনে যে ঘটনাটা কী ঘটেছে, মেইন ঘটনাটা হচ্ছে এটাই। কিন্তু সিবিআই আমাদের কথা পাত্তা দেয়নি। বহু মেসেজ করেছি, লিখিত দিয়েছি, কে সাসপেক্টেড আমাদের কাছে তাও লিখিত দিয়েছি, এবং সুপ্রিম কোর্ট মারফত সিবিআইকে চিঠিও দিয়েছি, কিন্তু সিবিআই সে সমস্ত দিকগুলো তদন্ত করে দেখেনি। আপনার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় জাল ওষুধ চক্র অন্যতম কারণ হতে পারে? হ্যাঁ, এটাই মানে জাল ওষুধ, মানে ওষুধ বা সরকার মানে হসপিটালে যে দুর্নীতি, এটাই হচ্ছে আমার মেয়ের মৃত্যুর মূল কারণ। কারণ আমার মেয়ের যে থিসিস পেপার তৈরি করেছিল, সেই প্রথম যে সিনপসিসটা তৈরি করেছিল, সেই সিনপসিসটাও পর্যন্ত আমার মেয়ের থেকে কেড়ে নিয়ে অন্য একটি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল।
এবং সেটা আমাদের যে ওর সুপারভাইজার ভিপি সুমিত্রা তপাদারই কাজটা করেছিলেন। যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে কেউ কথা রাখেনি। এটা তো কেউ প্রথমে পুলিশ 4 দিন করেছিল, সব ঘেঁটে দিয়েছে। এটা আমরা দেখেছি যে আমার মেয়ের যে তার রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ওই যে সমস্ত শরীরের থেকে নেওয়া হয়েছিল, ওগুলো 4 দিন ওখানেই ফেলে রেখেছিল। ওদের কোনো মানে আমার মেয়ে যে ওখানে একজন কর্তব্যরত ডাক্তার সেটাই ওরা মনে করেনি। তারপরে যারা নাকি সংগ্রহ করেছে ওগুলো, তারাও খুব মানে লোয়ার ক্যাটাগরি ছিল, তারা ইন্টার্ন ছিল, তারাই সব ওইগুলো করেছে, কোনো বিশেষজ্ঞ দিয়ে ওগুলো করানো হয়নি। তারপরে আমরা দেখেছি যেদিন সেই 9 তারিখ সকালবেলা সিপি, এসিপি, তারপর একজন ফরেন্সিক বিশেষজ্ঞ সবাই ওখানে প্রেজেন্ট, অভিক দে, বিরূপাক্ষ। পরে আমরা দেখেছি ভিডিওতে যিনি আইটি বিশেষজ্ঞ প্রসেন চট্টোপাধ্যায়, যিনি এই সমস্ত মানে আমার মেয়ের তথ্য মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে ডিলিট করেছেন, প্রসেন চট্টোপাধ্যায় বলে, যিনি ন্যাশনাল মেডিকেল কলেজে চাকরি করেন, তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং সন্দীপ ঘোষের লয়ার পর্যন্ত এখানে উপস্থিত ছিল। এবং নর্থ বেঙ্গলের সিবিআই কি এগুলোও খতিয়ে দেখছে না? কোনো কিছুই দেখেনি। সবাইকে কিন্তু রুটিন ডেকেছে, কিন্তু ডেকে কি করেছে, তার যে কি জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসেনি। কিন্তু সঞ্জয়ের সম্বন্ধে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্ট, মানে যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের মধ্যে 60 পাতার মোবাইল ট্র্যাক রিপোর্টটা কিন্তু সিবিআই সংগ্রহ করেছে। মানে সঞ্জয়কেই একমাত্র কালপিট সামনে নিয়ে এসে বাকি সবাইকে আড়াল করার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারও যেমন করেছে, সিবিআই কেন্দ্রীয় সংস্থা তারাও সেই জিনিসটাই করেছে। আমরা এই ব্যাপারটা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাই এবং ডিরেক্টরকে সরাসরি আমরা বলি এবং ডিরেক্টর বলেন আপনার মনে যা আছে বলুন। তখন একটা সিবিআই ডিরেক্টরকে আমি যেভাবে মানে ব্যবহার করেছি, সত্যি কথা বলতে পরবর্তীকালে আমি দেখছি এরকম ব্যবহার না করতে পারতাম। কারণ সত্যি মানে আমার একটা ওরকম অফিসারকে ওরকমভাবে বলাটা আমার পরে খারাপ, কিন্তু বলে আমি পরে ভাবছি যে না, একদিকে ঠিকই করেছি, কারণ এরা যারা শুরু করেছে এদের এইভাবেই মানে সাহায্য করতে হবে। আপনি বলেছিলেন ডিরেক্টরকে, সিবিআই ডিরেক্টর? হ্যাঁ, তদন্তের নামে প্রহসন। হ্যাঁ, আমি তো বলেছি আমরা তো সিবিআই চাইনি, হাইকোর্ট আপনাকে হাইকোর্ট সিবিআই দিয়েছে। উনি বলেছেন আপনারা তদন্তের নামে সার্কাস দেখাচ্ছেন আমাদের, এরপরে আর কি বলবেন? আমি এমনি জিজ্ঞেস করে একটা কথা, সেটা হচ্ছে যে সঞ্জয় রায় কখনো মনে হয়েছে তার সঙ্গে গিয়ে কথা বলি? ওর সঙ্গে তো দেখা করা সম্ভবই না। আপনি চান দেখা করে একবার জিজ্ঞেস করতে? সেটা আমার অনেকবারই মনে হয়েছে, কিন্তু ওর সঙ্গে দেখা করা তো সম্ভব নয়। এমনকি সিবিআইয়ের হেফাজতে যে ছিল 55 দিন না 52 দিন ছিল হেফাজতে, সিবিআই ওকেও যে ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্য কিন্তু কোনো চার্জশিটের প্রমাণ নেই। এবং চার্জশিটে সিবিআই অনেক বড় বড় কথা লিখেছে, লার্জার কনস্পিরেসি, হাসাপ, অ্যাবেটমেন্ট, সমস্ত এই সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি এবং আর কে এই খুনের সঙ্গে জড়িত সব দেখব বলেছে। সেই তারপর থেকে সেই যেদিন চার্জ ফ্রেম হয়েছে তারপর থেকে সিবিআই কিন্তু আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি এবং আমরা যোগাযোগ রাখার চেষ্টা করেও পাচ্ছিলাম না। তখন আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই এবং আদালতের দ্বারস্থ প্রথম থেকেই হয়েছি হাইকোর্টে রিটার্ন আনার জন্য। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু চন্দ্রচূড়ের আমলে তো পারিনি এবং সঞ্জীব খান্নার আমলে যখন আমরা প্রেয়ারটা করি 4 বার মেনশন করার পরে, কিন্তু লাস্টবার যখন দিয়েছেন তখন আমরা অতটা সহজে যে আমরা হাইকোর্টে মামলাটা পাঠিয়ে দেবেন সঞ্জীব খান্না আমরা কিন্তু ভাবতেও পারিনি। কারণ শোনার সঙ্গে সঙ্গেই আমাদের যিনি ম্যাডাম ছিলেন লয়ার করুণানন্দী, উনি প্রেয়ারটা করার সঙ্গে সঙ্গে বলেন যে প্যারেন্টস আর প্রেজেন্ট ইউর কোর্ট রুম। তখন সঞ্জীব খান্না আমাদের দিকে একবার তাকিয়ে দেখেই সঙ্গে সঙ্গে বলে দেন ঠিক আছে, হাইকোর্ট মামলাটা শুনতে পারবে। আমরা এটা একটু মানে মনে আশ্বস্ত হয়েছি এবং একটু আশ্চর্যও হয়েছি। সঙ্গে সঙ্গে ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে ছিল, সিবিআই ডিরেক্টর কোর্টরুম থেকে বেরিয়ে গেল। জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে পরবর্তীকালে কথা হয়েছে, কোর্টের মধ্যেই কথা হয়েছে এবং ওনারা বারবারই এখন বলছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের যেরকম বিচার চাইছেন সেটা পাবেন। অবশ্যই। আমার আপনাকে শেষ প্রশ্ন, যে কোথাও মনে হচ্ছে এত কিছুর পরেও কোথাও আপনার মনে হচ্ছে যে সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াটা
কোথাও একটা আশার আলো? আমি এই কারণে বলছি, এটা তো আমি বলেছি যেদিন ওর ফাঁসি আমরা মানে হয়নি সেদিন আমি বলেছি যে প্রত্যক্ষদর্শী কেউ নেই যেখানে, সেখানে একমাত্র সঞ্জয়ই প্রত্যক্ষদর্শী। কারণ আমার মেয়ে আর সঞ্জয় দুজনেই জানবে যে আসল ঘটনাটা। সেখানে আমার মেয়ে তো আর নেই, সেখানে সঞ্জয় যদি মানে ফাঁসি হয়ে যেত তাহলে আর কেউ থাকতো না যে দেখেছে। সঞ্জয় সব জানে, কারা ছিল তাও জানে, কার ইনস্ট্রাকশনে সঞ্জয় সেদিন ওখানে গেছিল সঞ্জয় সব জানে। এখানে একটা কথা বলবো, শিয়ালদা আদালতের যিনি জজ ছিলেন অনির্বাণ দাস, তার সঙ্গে আমরা প্রথম দেখা হয় 10ই জানুয়ারি। তার আগে আমরা কোর্টরুমে সাক্ষী যেদিন প্রথম দিয়েছিলাম 11 তারিখ, সেদিনই প্রথম আমি কোর্টে যাই এবং 10ই জানুয়ারি পরবর্তীকালে আমরা কোর্টে যাওয়ার সুযোগ পাই। সিবিআই আমাদের কোর্টরুমে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। এটাও সিবিআইয়ের একটা চাল ছিল। এখন বুঝতে পারছি যে তখন যদি আমরা কোর্টরুমে থাকতাম, আমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথাটা যারা বলছে সেসব জিনিসগুলো ঘটতো না। যে ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমাদের সামনে ঘটতো না। কারণ ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে অবজেকশন দিতে পারতাম। আমাদের লয়াররা যেখানে অবজেকশন দেয়নি সেখানে আমরা দাঁড়িয়ে থাকলে আমরা অবজেকশন দিতে পারতাম। কিন্তু 10 তারিখের পর থেকে কোর্টরুমে যাওয়ার পাই এবং সে অনির্বাণ দাস বলেন যে আমার যতটা সম্ভব, আমার যা ক্ষমতা আছে, আমি আপনার সুবিচার পাবেন। এবং সেই বিচারের যে আশা আমাদের এবং লড়াই, সেই রাস্তাটা উনি কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। এবং আমরা যে হাইকোর্টের কাছে যে 54টা কোশ্চেন রেখেছি, সেটা উনি যে কোশ্চেনগুলো আমাদের রিটার্ন দিয়েছেন যে মানে রায়ের কপির ভেতরে, সেখান থেকেই আমরা এই 54টা কোশ্চেন তুলে ধরেছি, যাতে প্রুফ করতে পারি যে আমরা শুধু বলছি না, আদালতও বলছে কথাগুলো। এই যে পুরসভার যারা জনপ্রতিনিধি তাদের ফোন করা বা অতি বামেরা এটা ফোন করছে, অভয়াকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, আবার ওইদিকে সিবিআই আপনাদের আদালত চত্বরে ঢুকতে দিচ্ছিল না, কোথাও মনে হচ্ছে যে ঘোলা জলে অনেকে মাছ ধরছে? হ্যাঁ, এটা প্রথমে আমরা আমাদের যারা পাশের লোক, যারা ছোটোবেলার থেকে ওর বাবার বন্ধু এবং আমার মেয়েকে ভালোবাসতো, আমার পাশের বাড়ির লোক, তাদের ডেকে নিয়ে গেছি আমাদের সাহায্য হবে বলে। কিন্তু উল্টে তারা আমাদের সঙ্গে কোনো সাহায্যই করেনি, সরকারকে সাহায্য করছে। সরকার আমরা দেখেছি প্রত্যেকটা কাজ, শুধু আমার মেয়ের বেলাতেই না, প্রত্যেকটা কোনো একটা দুর্নীতি ঘটুক, যারা দুর্নীতি করছে তাদের মাথার উপর হাত রেখে দেন, আর যারা প্রতিবাদ করছে তাদের শাস্তি দেন। যারা দুর্নীতি করলো তারা পুরস্কার পাবে, আর যারা মানে প্রতিবাদ করবে তাদের শাস্তি হবে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমাদের সুবর্ণ স্যার। আজকে সুবর্ণ স্যার না থাকলে আমরা গলার আওয়াজই থাকতো না। প্রথম 4 দিন যে আমাদের টাকা দেওয়া হয়েছে বা এইভাবে দেহ আমাকে বলে যে আমি সাইন করেছি মানে বাড়ির লোকের হাতে ডেড বডি দিয়ে দেওয়া হবে, সেখানে কেন ওরা নিয়ে চলে আসবে? এটা তো আমরা কোনো দিন দেখিনি এরকম হয়, যে কি করে জানবো এসব হয়? তারপরেও আমি তখন কাঁদতে কাঁদতে সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম, স্যার জানেন আমাদের উপর থ্রেট ছিল যেন আমরা না বলি, কিন্তু আমাকে ওর বাবাও বারণ করেছিল, তা সত্ত্বেও আমি সুবর্ণ স্যারকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম। এত দুঃখ হয়েছিল মনে যে মেয়েটাকে আজকে যদি না পড়াশোনা করাতাম হয়তোই ভালো হতো, আমাদের কাছে অন্তত থাকতো। পড়াশোনা করিয়ে আমরা ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। সেখানে সুবর্ণ স্যারকে আমি বলেছিলাম, স্যার আমার মেয়েটার যখন এখানে ডেড বডি রাখা ছিল আর আমরা সবে ওকে ছুতে যাচ্ছি, তখন আমাদের এলাকার কমিশনার এবং এমএলএ আর সঞ্জীব মুখার্জি 3 জন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল ওর বাবার কাছে একটা টাকার বান্ডিল দিতে। আর কত বড় অমানবিক হলে সেটা ওর বাবাকে তো দিচ্ছে, ওর বাবা এসে আমাকে বলতো না তখন যা আমাদের মানসিক অবস্থা ছিল, কিন্তু সঞ্জীব মুখার্জি এসে আমার কানে কানে বলছে টাকার বান্ডিল দিচ্ছে। মানে আমি খুশি হয়ে যাব টাকা শুনে। এটা শুনে আমার যে তখন মনে হচ্ছে মেয়েটার সাথে আমিও যদি চলে যেতে পারতাম তো ভালো হতো। তখন আমি আরও কেঁদে ফেলেছি যে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবেন, আমাদের টাকা দিচ্ছেন। তখন আমাদের ঘরে যারা ছিল তারা সবাই রেগে বলছে বার করো ওকে, বার করো। তখন সঞ্জীব মুখার্জি আমাদের ঘরেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আমি কে জানো এখানকার? তারপরেও যখন ডেড বডিটা নিয়ে চলে যায়, আমার মেয়ে ছোটোবেলার বান্ধবী ঈশানী আমাকে বলছে কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। তখন
সঞ্জীব মুখার্জি আমাকে এবং ঈশানীকে ঠেলে ফেলে দিয়ে এই কখন মারা গেছে জানিস, বডিতে পচন ধরে গেছে বলে নিয়ে চলে গেছে। এবং শেষকৃত্যকর্ম আমাদের কিছু করতে হয়নি। শ্মশানে আরও অনেকগুলো ডেড বডি ছিল, যেখানে ডেড বডি নেওয়াই হয় না সেই জায়গাটায় রেখে আমরা মেয়ের শেষকৃত্যটা কোনো রকম করেছি এবং সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়িতে এসেছি। এত অমানবিক মানুষ বা পুলিশ কোনো দিন যেন কোনো বাবা মা দেখতে না হয়, এটাই আমি বলবো। আপনি ভেঙে পড়েছেন, আমার সত্যি খুব খারাপ লাগছে। আবার আপনার চোখের জল, কিন্তু এসব জল কি সত্যি মিথ্যে হয়ে যাবে? সত্যি কি সুরাহা হবে? শুধুমাত্র অভয়ার বাবা মা নয়, সমাজে এখনো ভালো মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সে প্রশ্ন তাদের সবার। আমি আপনাদের শান্তিতে তো আপনারা নেই, কিন্তু আপনাদের আবার এই প্রশ্ন করা, আপনার চোখের জল, আমার সত্যি খারাপ লাগছে। তবে লড়াইটা বোধহয় লম্বা, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, লড়াই লম্বা, কিন্তু একমাত্র মেয়েকে সেই 9 আগস্ট হারিয়েছি। ও আমার গোটা পৃথিবীই ছিল। আমরা তিনজনে খুব ভালো থাকতাম এবং ও যখন সবে MBBS পড়ে তখন ওর মাত্র 18 বছর বয়স। তখন থেকে আমাদের স্বাস্থ্যের রক্ষার দায়িত্ব ওই নিয়েছিল, আমাদের অভিভাবক ছিল। সেই অভিভাবককে হারিয়ে আমি দেখেছি গোটা বিশ্বটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমি সমস্ত বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞ। সবাইকে, আমার পরিবারের লোক, তাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আমি সবার কাছে কৃতজ্ঞ যে এরকম একটা বিশ্ব আমি পেয়েছি। এটা আমার মেয়েকেই বলবো যে ও মানুষের চেতনা জাগিয়ে দিয়ে গেছে। মানুষের যে মেরুদণ্ড সোজা ছিল এটাই আমরা ভুলে গিয়েছিলাম। মানুষ মেরুদণ্ড সোজা রেখে আমার পাশে দাঁড়িয়েছে, বিচার আমি অবশ্যই পাবো, কিন্তু কষ্ট হবে। আমাদের এখন বেঁচে থাকা মানেই মেয়ের বিচারের আশায়। আমরা সব কিছু হারিয়েছি, এই বাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়। সব জায়গায় শুধু মেয়ের স্মৃতি, ওর শুধু 31 বছরের পরিশ্রম ছড়িয়ে আছে বাড়িতে, ওর স্বপ্ন ছড়িয়ে আছে সারা বাড়িতে, কিন্তু ও আর নেই আমাদের কাছে। কেউ কথা রাখেনি, এমনকি যারা তদন্তকারী অফিসার, তারাও যখনই প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের মুখোমুখি হবেন না বলে তারা এড়িয়ে গিয়েছেন। চতুর্দিকে স্মৃতি, তার মধ্যে স্মৃতি আঁকড়ে এই দম্পতি লড়াই করছেন। এখনও তারা বিশ্বাস করেন আসলে পৃথিবীটা সুন্দর, পৃথিবীতে ভালো মানুষ আছে। আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। আমার দুপাশে ক্রন্দনরত অভয়ার বাবা মা। প্রশ্ন হচ্ছে, এই কান্না, চোখের জল, এর কি কোনোই দাম থাকবে না? আর আমরা যেখানে রয়েছি শুধু এই কান্নার কথাই বলে যাব? প্রশ্নটা শুধুমাত্র আমাদের নয়, প্রশ্নটা অভয়ার বাবা মারও। অনেক তথ্য এবং অনেক তত্ত্ব রয়েছে। অনেকে বলেন পানিহাটির ঘোষ অ্যান্ড কোম্পানি, তারা নাকি খুশি নন সোমনাথ দে নবনিযুক্ত চেয়ারম্যান হওয়ার। আবার অনেকে বলেন অভয়াকাণ্ডের জন্যে সোমনাথ বাবুকে নাকি একেবারে শীর্ষ স্তর থেকে পুরস্কার করা হয়েছে, যেমনটা অভিযোগ তুলেছেন অভয়ার বাবা মা। কিন্তু এই অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন নবনিযুক্ত চেয়ারম্যান পানিহাটির সোমনাথ বাবু এবং এ রাজ্যের অন্যতম শাসক দলের মুখপাত্র এবং দৌর্দণ্ড প্রতাপ কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। একবার তাদের পাল্টা যুক্তি শুনে নেব। অভয়াকাণ্ডে সোমনাথ বাবুর তার যে বলা যেতে পারে যে কার্যকারিতা, তাই নিয়ে কিছু প্রশ্ন আছে অনেকের মনে। বিশেষ করে অভয়া নির্যাতিতা ডাক্তারকে 7 তাড়াতাড়ি দাহ কার্যে তার হস্তক্ষেপ, সে কারণে কি কোথাও মনে হচ্ছে শাসক দলের আপনারা যারা রয়েছেন জনপ্রতিনিধি, তাকে চেয়ারম্যান করে কোথাও আপনাদের খাদের ধারে নিয়ে এলো, মানুষের যে আঁচ পড়লো? না, একদমই নয়। এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে, অভয়াকাণ্ডের অভয়ার সববাহী গাড়িতে শ্মশানে আমিও পৌঁছেছিলাম। সোমনাথ বাবুর সাথে, সোমনাথ দের সাথে, বর্তমান পৌরপ্রধান সোমনাথ দের সাথে সেদিনকে অভয়ার গাড়িতে আমি এবং সোমনাথ দেই ছিলাম, কোনো পরিবারের লোক ছিল না।
আমি যদি প্রথম থেকে যাই, আজকে যে কথা বা যে ব্যাখ্যা অভয়ার পরিবার বা বিশেষত অভয়ার বাবা মা বলছেন, আমার প্রথম প্রশ্ন, সোমনাথবাবু কি স্বতঃপ্রণোদিত হয়ে আরজি করে পৌঁছেছিলেন? উত্তর না, কারণ বাবা মা বলছেন তারা সোমনাথবাবুকে ফোন করে ডেকেছিলেন, সোমনাথবাবুকে ফোন করে আরজি করে আসতে বলেন তাদের সহযোগিতা করার জন্য। তা একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষ, একজন জনপ্রতিনিধি, ওই অঞ্চলের আগের টার্মের কাউন্সিলর, তাকে যদি ব্যক্তিগত পরিচয়ের স্বার্থে, ব্যক্তিগত সম্পর্কের স্বার্থে কেউ এরকম বিপদে পড়ে ডাকে, তার যাওয়া উচিত ছিল। ঘটনা ঘটে তার আগের দিন, বাকি থাকলো তথ্য প্রমাণ লোপাট। আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, অবহায়ার গাড়ি যখন বেরোয় তখন আপনারা সকলেই জানেন, মিডিয়া বিশেষত জানে, যে ওখানে একটা ক্যাওস হচ্ছিল। একদিকে সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচিদের ক্যাওস, আরেকদিকে হঠাৎ করে আবির্ভূত হওয়া মীনাক্ষীদের ক্যাওস। তা অভয়ার গাড়ি পোস্টমর্টম হয়, ডাক্তারদের একটা 6 দফা, জুনিয়র ডাক্তারদের 6 দফা দাবি ছিল। সেই 6 দফা দাবিকে পরিবারের পক্ষ থেকে 3 জন সই করেন। কাদের সম্মতিতে? তার পিতামাতার সম্মতিতে। প্রথম সইটা করেন অভয়ের বাবা, দ্বিতীয় সইটা করানো হয় পাশের বাড়ির সঞ্জীব মুখার্জিকে দিয়ে, তৃতীয় সইটা করেন মানস বাগ, ওনাদেরই পরিচিত। দেখুন, প্রথম অভয়ার বাবা সই করার পরে বাকি যে দুজন, তারা কিন্তু পরিবারের অংশ না, তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তাই তারা উপস্থিত হয়েছে, তাদেরকে সই করতে বলা হয়েছে তাই তারা সই করেছে। অভয়া ডাক্তারদের একটা দাবি ছিল যে পোস্টমর্টমের সময় পরিবারের একজন লোককে থাকতে দিতে হবে। তা পরিবারের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি কিন্তু পরিবারের কেউ না, মানস বাগ ছিলেন, মানস দেব, মাফ করবেন, মানস দেব ছিলেন পরিবারের পক্ষ থেকে। তা এই প্রশ্ন, পরিবারের সম্মতিতে তো পরিবারের একজন হয়ে গেছেন। মানস দেব, যার নাম মিডিয়াতে একেবারে আলোচনা হচ্ছে না, সেই মানস দেব তো, আমি তার পক্ষে দাঁড়িয়ে বলছি, তার পরিবার বলেছে আমাদের পক্ষ থেকে পোস্টমর্টমে আপনি যান, তিনি গেছেন পরিবারের পক্ষ হয়ে। যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের একটা বৃহত্তর পরিবারের প্রয়োজন হয়ে পড়ে। দ্বিতীয় ঘটনা হলো, অভয়ের বাবা মা সেদিনকে আরজিকর থেকে বেরোনোর সময় তাদের মেয়ের গাড়িতে ওঠেন। পুলিশ প্রশাসন বলে তারা যখন গাড়িটা, অভয়ের গাড়িটা নিয়ে বেরোচ্ছে, বাড়িটা ঠিক কে চেনে? তখন দাঁড়িয়ে থাকা ওনারাই বলে দেন সোমনাথবাবু বাড়িটা চেনে, তাই তিনি সবভাই গাড়িতে ওঠেন। এবং মীনাক্ষী যখন গাড়ি আটকানোর চেষ্টা করেছে, পরবর্তীকালে কি ঘটনা ঘটবে সেটা কারুর পক্ষে জানা সেই মুহূর্তে সম্ভব ছিল না। গাড়ি আটকানোর চেষ্টা করা হয়েছে, গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অথচ মা বাবা নির্বিকার, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। সেই সময় যে কোনো সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের যেটা কর্তব্য, যে গাড়িটাকে নিয়ে তার বাড়ি অবধি পৌঁছে দেওয়া, সেই কাজটা সোমনাথ দে করেছে। এবং আমি ওখানে, তারপর থেকে ওই গাড়ি যখন পৌঁছায় তখন থেকে আমি উপস্থিত। গাড়ি বাড়ির নিচে 40 মিনিট থাকে, অভয়ের মা বাবাকে রাস্তা থেকে টালা থানায় আবার নিয়ে যাওয়া হয়। তাদের জন্য অপেক্ষা করে 40 থেকে 45 মিনিট গাড়ি ওখানে থাকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বাবা মা আসার পরে আরও 1 ঘন্টা দোতলায় অভয়ার দেহকে নিয়ে যাওয়া হয় এবং দোতলাতে অভয়ার দেহ রাখা হয়। বাবা মা পরিবার কাঁধ দিয়ে দোতলা থেকে নামায়, বাবা মা আবার মেয়ের গাড়িতে ওঠেন। আমি সেই মুহূর্তের একটা প্রমাণ দিয়ে একটা কথা বলি। সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থেকে আমি দেখেছি যে স্থানীয় মিডিয়া থেকে শুরু করে ভারতবর্ষের সর্বস্তরের মিডিয়া সেখানে উপস্থিত ছিল। আপনারা আমাকে একটা জায়গা থেকে একটা ফুটেজ দেখান যেখানে অভয়ের বাবা মা বা পরিবারের কেউ হাত তুলে একবার চিৎকার করে বলেছে যে আমরা চাইছি না, আমরা চাইছি আরেকবার পোস্টমর্টম, একবার বলেছে। দ্বিতীয় কথা, শ্মশানে নিয়ে যাওয়া হলো। আপনারা যারা আমাদের পানিহাটির শ্মশান দেখেছেন, ওখানে 10টা দেহ ছিল, এগুলো সব ভুল কথা। ওখানে একটা বডি ভেতরে ঢোকানো ছিল, আরেকটা বডি বাইরে ছিল, তৃতীয় বডি হিসেবে অভয়ের দেহ উপস্থিত হয়। ওখানে অন্ততপক্ষে 18 থেকে 19টা পুলিশের গাড়ি ছিল, আমাদের নিজেদের গাড়ি ছিল, অভয়ের পরিবারের লোকেদের গাড়ি ছিল। পানিহাটি শ্মশানের রাস্তাটা এমন হয়ে গেছিল যেখানে অন্য কোনো মৃতদেহ আসার সুযোগ ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অনুরোধটা দেখুন, আমি এই অনুরোধটা কি স্বাভাবিক নয় যে আগের দিনে একটা মর্মান্তিক ঘটনা, তাহলে এই ঘটনাটার সৎকাজ হয়ে যাওয়ার পরে তাহলে অন্যান্য সাধারণ মানুষের দাহ করা তাদের পক্ষে সুবিধা হবে, এই একটা অনুরোধ উপরোধ থাকতেই পারে। আমরা যারা সাধারণ মানুষ প্রথমে এখনও খুব নিকটাত্মীয়কে নিয়ে শ্মশানে যাই, আমাদের মনের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো কটা বডি আছে। যত নিকটাত্মীয় হোক, শ্মশানে পৌঁছে আমরা যে প্রশ্নটা প্রথম করি, কটা বডি আছে রে। দ্বিতীয় প্রশ্ন আমরা যেটা করি, চুল্লির ভেতরে যে বডিটা আছে সেটা কতক্ষণ হলো আজকে দিনে দাঁড়িয়ে। এবং তারপরে প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো হচ্ছে
যে শ্মশানঘাটে সঞ্জীব মুখার্জির সই, ভালো কথা। সঞ্জীব মুখার্জির সই কোন জায়গায় আছে? সঞ্জীব মুখার্জির সই আছে সংবাদদাতা স্বাক্ষরে। এবার দেখুন, বৃহত্তর পরিবার, সঞ্জীব মুখার্জিকে সই করানো হলো জুনিয়র ডাক্তারদের যে দাবি তাতে পরিবারের একজন হিসাবে। সঞ্জীব মুখার্জিকে দিয়ে লেখানো হলো এফআইআরের পুরো কপিটা পরিবারের পক্ষ থেকে। সঞ্জীব মুখার্জি যদি সংবাদদাতার স্বাক্ষরের জায়গায় সই করে থাকেন প্রতিবেশী হিসাবে, কি অপরাধ করে ফেলেছেন আমার জানা নেই। আরেকটা জায়গায় সোমনাথদের নাম দেখিয়ে বিরোধীরা যেটা প্রচার করছে যে ফর্মের ওপরে সোমনাথ দে F/F, কেন? ওই পরিস্থিতিতে আমাদের কারোরই মাথা কাজ করছিল না। অভয়ের বাবা মার থেকে 700 টাকা বা 600 টাকা নিয়ে জমা করা হবে, না আমরা স্বাবলম্বী 700 টাকা দেওয়ার জন্য আমাদের কিছু এসে যাবে না, আমরা দিয়ে দেবো। কিন্তু আমরা এতটা তড়িঘড়ি ব্যস্ততায় ছিলাম যে তার জন্য আর শ্মশানে ওইটা হয়নি। ওই কাজটা না হওয়াতে শ্মশানে দেখবেন হাতের লেখাটা কিন্তু সোমনাথদের নয়, হাতের লেখাটা শ্মশানে যে ফর্ম ফিল আপ করেছে তাকে যখন হিসাব দিতে হয় পানিহাটি পৌরসভায়, তাহলে তাকে জানাতে হয় এই বডির সৎকারের ক্ষেত্রে পয়সাটা জমা হয়নি কেন। তখন তাকে কোনো একজন কাউন্সিলরের নামেই এটাকে ফুল ফ্রি করতে হয়। সে সোমনাথদের নাম লিখেছে, আমার নাম লিখতে পারতো, অন্য কারোর নাম লিখতে পারতো। আমি প্রশ্ন করছি এখানে সোমনাথদের ভূমিকায় কোন কোন গলদ পাওয়া যাচ্ছে। অভয়ের শেষ কথা যেটা বলে আমি থামবো, যে অভয়ের বাবা মা যদি ধরুন হলো না, নিয়ম অনুযায়ী সৎকার হলো, যে বডি ভেতরে ছিল তারপরে একটা ছিল, তারপরে আমি ধরলাম 45 মিনিট করে যদি একটা বডি চুল্লিতে থাকে, তাহলে আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম পরে অভয়ের দেহ পোড়ানো হতো। সমস্ত মিডিয়া ছিল, অভয়ের বাবা মা বসেছিলেন, তারা একবারের জন্য প্রতিবাদ করেননি, দেহ আঁকড়ে ধরে বলেননি আমরা সেকেন্ড টাইম পোস্টমর্টম চাই। নিদেন পক্ষে তার পরের দিন বলেননি, যেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভয়ের পরিবারের সাথে দেখা করতে এসেছিল সেদিন বলেননি। বললেন কখন? যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সই করালেন 3 দিন পর। যদি সেই দুটো বডির পরেই অভয়ের সৎকার হতো তাহলেই বা কি এসে যেত। আমাদের মুখোমুখি এখন পানিহাটি পুরসভার নবনিযুক্ত পৌর প্রধান সোমনাথ দে মহাশয়, যাকে সবাই শঙ্কুদা হিসেবেই এলাকায় চেনে। আপনাকে প্রথমেই অভিনন্দন। নমস্কার। নবনিযুক্ত চেয়ারম্যান, আমি প্রথমে একটা খুব অপ্রীতিকর প্রশ্ন করছি, ব্যক্তিগতভাবে নেবেন না। কোথাও কি অভয়াকাণ্ডে আপনি যেভাবে শাসকের হয়ে কাজ করেছেন তার পুরস্কার হিসেবেই কি চেয়ারম্যান? একদমই না, আমি শাসকের হয়ে কাজ করিনি। আমি আমার মনুষ্যত্ব বলেছে, তার বাবা ডেকেছে, আমি পাশে গিয়ে দাঁড়িয়েছি, কারণ আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এবং ওই পরিবারটাকে ছোটোবেলা থেকে একসাথেই চিনতাম, একসাথেই খেলাধুলা করতাম। অভয়ের বাবার সাথে দীর্ঘদিনের পরিচয়। তিনি যখন ফোন করে ডেকেছেন, একজন কাউন্সিলর হিসাবে, একজন নাগরিক হিসাবে মনে করেছি যে একজন মানুষ মারা গেছে, তার পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আমি গেছি তার পাশে দাঁড়ানো। কোথাও কি মনে হচ্ছে যে যেহেতু আপনার ভাইস চেয়ারম্যান সম্রাটবাবু, তাপসবাবু, একাধিক মানুষের কাছে এই যে হুমকিটা আসছে আপনি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরেই, কোথাও কি মনে হচ্ছে এর ভেতরে কোনো অঙ্ক রয়েছে? অর্থাৎ মলয়বাবু সরে গেলেন, আপনি চেয়ারে বসলেন, সঙ্গে সঙ্গে হুমকি, কিছু কি মনে হচ্ছে? দেখুন, রাজনীতিতে এসব হুমকি টুমকি আসে, অনেক কিছু ভয় দেখানোর চেষ্টা করে। আমরা তো ছোটোবেলা ছাত্র রাজনীতি থেকে বড় হয়েছি। সুভাষদা তো আমার থেকে অনেক সিনিয়র, সুভাষদাও জানে, সম্রাট চক্রবর্তীও অনেক দিন ধরে রাজনীতিতে আছে। আমরা এটাকে কোনো গুরুত্ব দিতে রাজি নাই। মানুষ উন্নয়নের সাথে আমরা ছিলাম, উন্নয়নের সঙ্গে আছি, উন্নয়ন করে যাব, মানুষের কাজ করব, এটাই আমাদের দৃঢ় পদক্ষেপ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মার খেয়েছে, খেয়েও রাজনীতি করেছে। আমরা এসব নিয়ে ভীত সন্তুষ্ট নই। কে ফোন করলো, কে কোথায় কি করলো, আমরা আমাদের কাজটা করে যাব। পানিহাটি অঞ্চলে এই মুহূর্তে তো বিরোধী শূন্য, সেই হিসেবে মানে বিরোধীরাদের সেরকম তো কার্যকলাপ চোখে পড়ে না। সে জায়গায় কি কোথাও মনে হচ্ছে দলের মধ্য থেকে যে অংশ আপনি চেয়ারম্যান হওয়াতে খুশি নয়, তারাই এই ঘটনা ঘটাচ্ছে? দেখুন, এটা তো আমি বাস্তবভাবে সেইভাবে বলতে পারবো না। কারণ হচ্ছে কি, আমার বোর্ড মিটিং যখন হয়েছে, যখন আগের চেয়ারম্যান রিজাইন করলো, সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিলেন। আমি যেদিনকে আমার নাম প্রস্তাব করলো, যেদিনকে দলের হুইপ এলো, সুভাষ চক্রবর্তী সেদিনকে মিটিং প্রিসাইড করেছেন, সেদিনকে আমাদের সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন এবং তারাও সমর্থন জানিয়েছেন। এবং যেদিনকে আমি শপথ নিলাম, সেদিনকেও সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আমি শপথ গ্রহণ করলাম। অতএব কোনো জায়গায় আমার মনে হয়নি যে কেউ অখুশি। দেখুন, সবাই রাজনীতি করতে আসলে সবারই একটা অ্যাম্বিশন থাকে, জীবনে বড় হবে, ওপরে উঠবে।
অতএব সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব না। তার মধ্যে কেউ পায়, যখন আগে যখন চেয়ারম্যান হয়েছে তখনও আমারও স্বপ্ন ছিল আমি হয়তো চেয়ারম্যান হতে পারবো, কিন্তু হয়নি, তখন মলয় রায় হয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি। অতএব আমরা যারা রাজনীতি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, ক্ষোভ, রাগ, দুঃখ, অভিমান থাকতে পারে, কিন্তু আবার সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব, এটাই আমাদের। আপনি চেয়ারম্যান হওয়াতে বিধায়ক নির্মলবাবু কিছুটা কি তাহলে ভেঙে পড়েছেন? জানি না, আমাকে তো নির্মলবাবু সেদিনকেই বললেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাই মিলে একসাথে থাকতে হবে। আর আমি নির্মল ঘোষের সাথে 1984 সাল থেকে রাজনীতি করা ছেলে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেদিনকে মারা যান সেদিনকেই আমি মিছিলে হেঁটেছি ওনাদের সাথে। তাই 84 সাল থেকে ওনার সাথে রাজনীতি করছি। ওনার সাথে প্রিয়দার বাড়ি যাওয়া থেকে শুরু করে আমি সিদ্ধার্থ শঙ্কর রায় 91 আমাদের তার সান্নিধ্যও পেয়েছি। আর ওনার ইলেকশন এজেন্ট ছিলাম আমি দুবার, 2016, 2021-এ আমি ওনার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম এবং পুরো ইলেকশনটা সামলেছি আমি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুন, রাগ, অভিমান থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে কেউ অখুশি। সবাইকে নিয়ে আমরা চলবো এবং পানিহাটিকে একটা সুন্দর পানিহাটি গড়ার লক্ষ্য নিয়ে আমরা এগাচ্ছি। সম্রাট চক্রবর্তী রয়েছেন, আমাদের সকলের প্রিয় সভাপতি রয়েছেন, দলের মুখপাত্র সুভাষদা রয়েছেন, এদিকে প্রবীর ভট্টাচার্য আছে সভাপতি। আমরা সবাই মিলে একসাথে দলকে নিয়ে চলবো, কোনো মতপার্থক্য আমাদের থাকবে না। আমি আপনাকে শেষ প্রশ্ন করব। দেখুন, এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক, অভয়া কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের যারা পরিচিত বিরোধী দল, তারা যেহেতু আপনারা জানেন যে পানিহাটির অঞ্চলে তো তাদের সেই রকম অস্তিত্ব আছে কিন্তু সেই কর্মকাণ্ড নেই যে এরকম হুমকি দিতে পারে। এরকম সাহসী বিরোধী তো আপাতত নেই বা দুঃসাহসী বিরোধী নেই। সেই জায়গায় দাঁড়িয়ে নব উত্থিত কোনো শক্তি, অতিবাম শক্তি, তারা হুমকি দিতে পারে। অথবা দলের মধ্যে যারা, আপনি যেহেতু এই চেয়ারটায় বসেছেন খুশি নয়, আপনার এই কুর্সিতে বসা খুশি নয়, তারা হতে পারে। এছাড়া তো অন্য ঘটনা হতে পারে না, বা আপাতত তদন্ত করে পুলিশ দেখছে, আমরা বলতে পারবো না আর কি হতে পারে। আপনার কোনটা মনে হচ্ছে? দেখুন, আমার মনে হয় অতি উৎসাহী কিছু মানুষ থাকে, তো দল যখন বড় হয় কিছু অতি উৎসাহী মানুষ দলের মধ্যে প্রবেশ করে যায়। সেই অতি উৎসাহী মানুষ তার নিজেকে আরও বেশি করে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে, আমার যতটুকু ধারণা। জমির দাম এখানে লাফিয়ে বেড়ে যাচ্ছে। এখানে ফ্যাক্টরিগুলো, সেখানে বিভিন্ন ধরনের, আমরা জানি যে বিভিন্ন সময় তোলাবাজি, সেটা এখন নয়, বাম আমল থেকেই রয়েছে। সেখানে প্রশাসনিক একজন পদে থাকা জনপ্রতিনিধি হিসেবে আপনাকে বিভিন্ন জায়গায় আটকাতে হবে। তাই এইসব ঘটনার পেছনে কি মনে হচ্ছে সেরকম কোনো শক্তি রয়েছে? কারণ জমির দাম তো পানিহাটিতে বেড়ে গেছে, কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়িয়ে পরিষ্কার বলি, আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না, অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। আমরা এই লড়াইটা 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাটায় এসে পৌঁছেছি। আমাদের জন্য দলের কোনো ক্ষতি হোক, দলের কোনো বদনাম হোক, সেই জায়গাটা আমরা চাইবো না। এবং কোনো জায়গায় যদি এই অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাতে আমাদের যা হয় হবে। কারণ আমি ফ্যামিলির চিন্তা করি না। আমার এক মেয়ে, সে WBCS করছে, সিভিল সার্ভিস করছে, বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, তার পেনশন মা পায়। অতএব ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত করি না। আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো যতদূর যেতে। একটু তো নিরাপত্তাহীনতায় ভুগছেন না? আমি এক ফোঁটা নিরাপত্তা, আমাকে বলেন রাত্রিবেলা 12টার সময় বাইক নিয়ে আমি যাব, আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। আমি এইসব যারা এই যে ফোন করে, যাদের এই মানসিকতা, ফোন করে হুমকি দেওয়া, আমার ভাইস চেয়ারম্যানের নাতিকে ফোনে হুমকি দেওয়া, তার পরিবারকে মেরে ফেলবো, এরা কাপুরুষিত আচরণ করছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি না। এদেরকে অবিলম্বে, আমি সিপি সাহেবকে বলেছি, অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে তাদের যথোপযুক্ত সাজার ব্যবস্থা করা হোক। এবং শান্ত পানিহাটিকে, যারা অশান্ত করবার চক্রান্ত করছে, যারা শান্ত পানিহাটিকে ঘেঁটে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হওয়ার জন্য আমরা ডাক দিয়েছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে বলেছিলেন, বদলা নয় বদল চাই, নতুন বাংলা করতে চাই, সোনার বাংলা করতে চাই, মানুষের মুখে হাসি চাই, রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আমরা সেই দলেরই শিষ্য। অতএব আমরা কোনো অহিংসার পথে আমরা যেতে রাজি না। আমরা চাই যে মানুষ সুস্থ থাকুক, মানুষ ভালো থাকুক, রাজনৈতিক লড়াই থাকুক, রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ এগিয়ে চলুক, উন্নয়নের মধ্যে দিয়ে। পানিহাটি এখন সরগরম, রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তার কারণ, কে দিয়েছে হুমকি? কোথাও কি গোটা বাংলায় থ্রেট কালচার বা হুমকির যে প্রবণতা আছে তারই অন্যতম ফল?
এই হুমকি, নাকি আসলে এই হুমকির অন্তরালে রয়েছে রহস্য? আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আর+ নিউজের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কোথাও কি মনে হচ্ছে এই যে হুমকি, টেলিফোনে যে থ্রেট আসছে এবং যাদের কাছে আসছে তার দৌর্দণ্ড প্রতাপ সব জনপ্রতিনিধি, এবং সেখানে কোথাও যেন একটা অবহেলাকাণ্ডর আধারও রয়েছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে? এটা কি ঠিক যে অভয়াকাণ্ডে ক্ষিপ্ত হয়ে গিয়ে সোমনাথবাবু চেয়ারম্যান হয়েছে সেই জন্য থ্রেট? একেবারেই অনেকগুলো প্রশ্ন কিন্তু যে ফোন কল বা ঠেট কল এসছে তারপর থেকে উঠে এসছে। প্রথম ফোনটা আসে পানিহাটির কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তীর কাছে, এবং সেই ঠেট কলে পরিষ্কার নাম করে অভয়ার নাম করে ঠেট দেওয়া হয়। অভয়ার সময় আপনারা যেভাবে চুপ করেছিলেন 26-এর নির্বাচনে চুপ করে থাকবেন, নাহলে আপনার এবং আপনার পরিবারের একেবারে বিপদ রয়েছে। কিন্তু সেখানে নাম বলতে গিয়ে যেভাবে আটকেছে, সেখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন উঠে আসছে যে অভয়াকে হাতিয়ার করে কি অন্য কোনো চক্র এখানে ঠেট দিচ্ছে। এই প্রশ্নটা যেমন উঠে আসছে, তারপরই ঠেট দেওয়া হয়েছে কাকে? একেবারে নির্মল ঘোষ বিরোধী বলে যে যারা পরিচিত, ঠিক তাদেরকে বেছে বেছে ঠেট দেওয়া হয়েছে। তাপস দে, যিনি হচ্ছেন একেবারে পৌর পরিষদ সদস্য, এবং আর কাকে ঠেট দেওয়া হয়েছে? একেবারে উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তীকে। তার মানে এখানে আরও একটা প্রশ্ন উঠছে যে এই যে মলয় রায় সরে গেলেন এবং সোমনাথ দে পৌর প্রধান হলেন, তাহলে যারা এই সোমনাথ দেকে একেবারে প্রথম থেকে সমর্থন করছিলেন তাদেরকেই কেন এই তিনজনকে বেছে বেছে ঠেট দেওয়া হলো, এই প্রশ্ন উঠছে। তাহলে কি শুধু অভয়া, না এর পেছনে একেবারে রাজনৈতিক কোনো কারণ রয়েছে? এই প্রশ্নটাই কিন্তু এখন পানিহাটির মানুষের কাছে সব থেকে বড়, এবং সেটাই পুলিশ খুঁজে বার করার চেষ্টা করছে, এবং পুলিশ খুঁজে বার করে অপরাধীদের যতক্ষণ না খুঁজে বার করবে সত্যটা কিন্তু সামনে আসা বড়ই কঠিন। এখনও স্মৃতিতে টাটকা অনুপম দত্ত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার মৃত্যুর ঘটনা। তাহলে এই থ্রেটের অন্তরালে কি রয়েছে? অন্তর্কলহ, নাকি সত্যি অভয়াকাণ্ডের আবহে তাদের হুমকি দেওয়া হয়েছে? ক্রমশ পানিহাটিতে জল ঘোলা হচ্ছে। কোন পথে এগোচ্ছে পানিহাটি রাজনীতি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে সুব্রত পাল, ঋতব্রত ভট্টাচার্যের রিপোর্ট, আর+ নিউজ, পানিহাটি।